প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মনোভবন সেন্টার নিবেদিত সরাসরি ডাক্তারের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, সুন্দর এই পৃথিবীতে বেঁচে থাকাটা অনেক সুন্দর, তাই বলে এই পুরো জীবনে সব চাওয়া পাওয়া বা আশা ভরসায় যে পূরণ হবে বিষয়টা কিন্তু এমন নয়। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে এই পৃথিবীতে চাওয়া পাওয়ার ফারাকটা মেনে নেওয়াটাও কিন্তু একটি যোগ্যতা, আর যারা এটি মেনে নিতে পারছেন না তারা ভুগছেন বিষণ্ণতা। বিষণ্ণতা একটি শব্দ যেটির সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। এটি একটি মানসিক রোগ। বিষণ্ণতা এমন একটি মানসিক রোগ যার ক্ষতিকর প্রভাব পড়ে মানবদেহের প্রত্যেকটি সিস্টেমের উপর, যার ফলশ্রুতিতে এর পরিণতি হয় আত্মহত্যা। দর্শক, এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাই মুক্ত আলোচনা হওয়া প্রয়োজন এবং সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। আর তাই আজকে আমাদের এই আলোচনার বিষয় বিষণ্ণতা ও আত্মহত্যা। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন অত্যন্ত সম্মানিত একজন চিকিৎসক, ডাক্তার মোহাম্মদ হারুনুর রশিদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট, ডেল্টা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। দর্শক, আমরা আমাদের অতিথির কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয় হয়তো আপনাদের অনেক পরামর্শ থাকবে অথবা অনেক আলোচনা অথবা অনেক জানার বিষয় থাকবে। সেক্ষেত্রে বরাবরের মতো স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক লাইভে আমাদেরকে মতামত জানাতে পারেন। চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। স্যার, স্বাগত আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায়। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটি হচ্ছে বিষণ্ণতা। হয়তো প্রতিটি মানুষই জীবনে বিষণ্ণতায় ভুগে থাকেন এবং দেখা যায় যে আত্মহত্যা এ থেকে আসে। প্রথমেই যে জিনিসটা জানতে চাই যে বিষণ্ণতা আসলে কি মেডিকেল সায়েন্সের আলোকে? বিষণ্ণতা ডিপ্রেসিভ ডিসঅর্ডার, যে এটা হলো বিষণ্ণ মন, একটা ডিপ্রেসড মোড, যেটা রোগীর জীবনকে, পারিবারিক, সামাজিক এবং পেশাগত জীবনকে ব্যাহত করে। এটাকে আমরা বলি যে রোগীর সামাজিক, পারিবারিক এবং পেশাগত জীবনকে ব্যাহত করে তার ডিউ টু ডিপ্রেসড মুড, এই মুডের জন্য। এবং এটাকে যখন ব্যাহত করবে তখনই আমরা, এবং এটা ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়া ফুলফিল করলে দেন আমরা এটা ডায়াগনোসিস করতে পারবো ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা বিষণ্ণতা। আচ্ছা স্যার, অনেকেই হয়তো বিষণ্ণতায় ভোগেন কিন্তু বোঝেন না যে আসলে কি হচ্ছে তার সাথে, কেন তার সাথে হচ্ছে। আসলে বিষণ্ণতার কারণগুলো কি থাকে? আসলে আপনারা তো চেম্বারে অনেক পেশেন্ট দেখছেন, অনেক পেশেন্ট হয়তো আপনাদের কাছে অনেক কিছু এসে বলে, এই কারণগুলো যদি একটু বলতেন। অ্যাকচুয়ালি বিষণ্ণতা বা এনি মেন্টাল ইলনেসের অ্যাকচুয়াল কজ জানা যায়নি, তবে আমরা যে কতগুলো ফ্যাক্টর বলি তার মধ্যে প্রথম সব আগে আসবে জেনেটিক, বংশগত একটা প্রভাব থাকে। বংশে যদি বিষণ্ণতা থাকে তাহলে বিষণ্ণতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। 2 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ এনভায়রনমেন্টাল, যে খুব স্ট্রেসফুল এনভায়রনমেন্টে যদি দীর্ঘদিন থাকে, কোনো হোস্টাইল এনভায়রনমেন্টের ভিতরে, তাহলে দেখা যায় যে বিষণ্ণতা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। তারপরে আরও কিছু সোশ্যাল ফ্যাক্টর আছে, যেমন সোশ্যাল ডিপ্রাইভেশন, যারা বঞ্চিত গ্রুপ, তারপরে ডাইভোর্স এইসবের, এবং আরও সোশ্যাল ফ্যাক্টর যে ডাইভোর্স এবং মানে লস, যেমন বিজনেসে লস অথবা ব্রেকডাউন অফ এনি রিলেশনশিপ, যে কোনো ধরনের লস এটা হতে পারে, যে এতে বিষণ্ণতা ডেভেলপ করতে পারে। তারপরে আরও আছে আমাদের যে ব্রেইনের কিছু স্ট্রাকচারাল ডিফর্মিটি হয়, এটা আগে মনে করা হয়তো কোনো স্ট্রাকচারাল ডিফর্মিটি পাওয়া যায় না অথবা গঠনগত কোনো অস্বাভাবিকতা পাওয়া যায় না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিষণ্ণতা যে রোগী, তার ব্রেইনে গঠনগত পরিবর্তন দেখা যাচ্ছে। এবং এটা তারপরে আমাদের একটি নিউরোট্রান্সমিটারের ব্যাপার আছে, যেমন সেরোটোনিন, এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন। দেখা যাচ্ছে যে এই নিউরোট্রান্সমিটারগুলো ব্রেনের মধ্যে কমে যায়।
আমরা এছাড়া বিষণ্ণতার আরও কারণ আছে, যেমন দেখা যাচ্ছে যে অ্যাবনর্মাল প্যারেন্টিং, ফিজিক্যাল অ্যাবিউজ, সাইকোলজিক্যাল অ্যাবিউজ, সেক্সুয়াল অ্যাবিউজ, এগুলো বিষণ্ণতার কারণ। তারপরে বর্তমান যুগে যে এডিকশন, যে সাবস্টেন্স এডিকশন, যে নেশাদ্রব্যের ব্যবহার, এটা বিষণ্ণতাকে অনেক গুণে বৃদ্ধি করছে। স্যার, এই আলোচনাতে আমরা আবার ফিরবো। একজন দর্শক আছেন, ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম সালাম দর্শক, কে আছেন আমাদের সাথে, কি জানতে চান বলুন। জি দর্শক, শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, আমার 3টা ছেলে মেয়ে। আমার বড় ছেলে মাস্টার্স করছে 2008 সালে, এবং তার ইয়ারমেটকে বিয়ে করছিল, বর্তমানে ডিভোর্স হয়ে গেছে, তার একটা কন্যা সন্তানও আছে। ওটা নিয়ে আমার ছেলেটা এখন, আগে উভয় ওই স্বামী স্ত্রী দুজনই ইউনিভার্সিটি লাইফে। আমার তো অবস্থা আল্লাহর রহমতে ভালোই ছিল, গাড়ি নিয়ে এসে ক্যাম্পাসে যেত, প্রাইভেট কার নিয়ে। ছেলেও মাশাআল্লাহ আল্লাহর রহমতে বেশ, ওর আম্মাও শিক্ষিত ছিল। আমার 3টা ছেলে মেয়ে, 3টাই মাস্টার্স। এখন আমার ছেলেটা যেহেতু ডিভোর্স মেয়ে কর্তৃক হয়ে গেছে, সুতরাং তার একটা মেয়ে আছে, ফুটফুটে সুন্দর মেয়ে, ঢাকায় থাকে। ছেলেটা আমার বিষণ্ণতায়, তা আমরা পিতা হিসাবে তার জন্য কি করতে পারি? ডাক্তারি এর কোনো চিকিৎসা আছে কি না? সে বিষণ্ণতায় ভুগে, আমি কি করতে পারি? আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমি আমার ছেলের জন্য, আমার যেমন স্ট্রোক করছিল, এটার কারণ জানি না, আল্লাহ পাক আমার এই চিন্তায় আমি করতে করতে একসময় আমার স্ট্রোক করছিল প্রায় 7 মাস। এখন আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ হয়ে উঠছি। তো আমার ছেলেকে আমি ব্যবসা বাণিজ্য সবই দেখতে দিয়ে দিচ্ছি, তুমি দেখো আমি আর কি করতে পারি তার জন্য। স্যার, এই বিষয়ে কিছু জানার আছে আপনার? হ্যাঁ, আমার জানার যে আমি ছেলেটার জন্য পারিবারিক ভাবে তাকে কিভাবে ট্রিট করতে পারি। আর যদি ঔষধ কোনো কিছু থেকে থাকে স্যার, তাহলে আমাকে একটু প্লিজ, তার হয়তো ঘুম ভালো হলে সে ভালো হবে, এরকম কোনো কিছু যদি থাকে, সেটা ডাক্তার কাছে যেতে চায় না। প্রিয় দর্শক, কোয়ালিফাই ছেলে, এখন আমি তো, আমার বড় ছেলে। আপনার ছেলে বিষণ্ণতা আক্রান্ত আপনি মনে করছেন? আমার মনে হচ্ছে এটা। হ্যাঁ, মনে হচ্ছে। তার প্রতিভা থাকা সত্ত্বেও সে এখনো কিছু না। আপনি বলেন স্যার। এখন আমাদের প্রথম প্রশ্ন হলো যে তার যে আপনি স্ট্রোকের কথা বললেন, এটা কি আপনার ছেলে? এটা ওনার নিজের স্ট্রোক। আপনার আমার নিজের ওই চিন্তাটা করতে করতে আমার একসময় স্ট্রোক করছিল 7 মাস। আমি ভালো আছি। আচ্ছা আচ্ছা, আপনি ভালো আছেন। তা আপনার ছেলের মানে মানসিক চাপ কোনো আছে কিনা? হ্যাঁ, আছে আছে। তার স্ত্রী সন্তান সবই তো বাইরে ঢাকায় থাকে, তারাই সেই ডিভোর্স দিয়েছে। এটা তো তার ভিতর মানসিক চাপ আসে, এটা তো আমি বুঝতে পারি। জি, দেখা যাচ্ছে যে ওনার ছেলে ডিভোর্সের পর থেকে, উনি যেটা বলতে চাচ্ছে, ডিভোর্সের পর থেকে একটু চেঞ্জ হয়ে গেছে ছেলে আমাদের এই বিষয়টা। এটা আমরা যে প্রথম আলোচনা করছিলাম যে যেসব কারণে বিষণ্ণতা হতে পারে, তার মধ্যে একটা অন্যতম প্রধান কারণ হলো ডিভোর্সের পরে অনেকেরই মানসিক বিষণ্ণতা ডেভেলপ করে, কিন্তু সবার করে না। দেখা যায় যারা একটু মানে মানসিক দিক দিয়ে দুর্বল, একটু ভালনারেবল, তাদেরই বিষণ্ণতা ডেভেলপ করে। তো স্যার, ওনার আরেকটা কোশ্চেন ছিল যে কোনো ট্রিটমেন্ট আছে কি? এটা বিষণ্ণতা যে অবশ্যই চিকিৎসা আছে। এটাকে চিকিৎসা করে আমরা ওষুধ এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে করি। এটা চিকিৎসা করলে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট হয়ে যায়। দর্শক, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনার যেটা জানার ছিল যে এটার কোনো ট্রিটমেন্ট আছে কিনা। মেডিকেল সায়েন্সের আলোকে ট্রিটমেন্ট আছে, এবং এর জন্য আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। নিলে ইনশাল্লাহ সে সুস্থ হয়ে যাবে। আমাদের সাথেই থাকুন, আমরা এই বিষয় নিয়ে আরও পরবর্তীতে আলোচনা করছি। জি স্যার, এবারে যে বিষয়টা জানতে চাই যে এই যে ফোন কল যিনি করেছিলেন, একটা ফ্যামিলি ডিপ্রেসড, একটা ফ্যামিলি ডিপ্রেসড, মানে বাবার কথা শুনে বোঝা যাচ্ছিল যে উনি ভীষণ মাত্রায় ডিপ্রেসড। এবারে যে বিষয়টা জানতে চাই যে বাংলাদেশে আসলে এর পার্সেন্টেজটা কেমন বিষণ্ণতার? আমাদের দেশে প্রায় 4.5%, মানে অনেক, মানে প্রায় 70-80 লাখের 1 কোটির মতো মানুষ বিষণ্ণতায় আক্রান্ত। তা এই পার্সেন্টেজটা অনেক বেশি, এবং এটা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা স্যার, এবারে যে জিনিসটা জানতে চাই যে বিষণ্ণতা, এই বিষয়টা কাদের ভিতরে বেশি ডেভেলপ করে এবং কেন হয়? বিষণ্ণতা আমরা যে একটু আগে আলোচনা করছিলাম যে বিষণ্ণতা সাধারণত কোনো স্ট্রেসফুল এনভায়রনমেন্টের কারণে হতে পারে, কোনো জেনেটিক কারণ থাকতে পারে। কিন্তু স্ট্রেসফুল এনভায়রনমেন্টে যে সবাই বিষণ্ণ হবে তা না। যারা এটাকে কোপ করতে পারবে,
যাদের সেই কোপিং এবিলিটি থাকবে তারা বিষণ্ণতা তাদের ডেভেলপ করবে না। যাদের কোপিং এবিলিটি কম থাকবে তারাই বিষণ্ণতায় ডেভেলপ করবে। জি স্যার, যে আমাদের দর্শক ছিলেন উনি জানতে চাচ্ছেন যে উনি এজ এ ফ্যামিলি মেম্বার, তার সন্তান এবং উনি একজন বাবা হিসেবে, এরকম অনেক বাবা হয়তো আমাদের সমাজে আছেন, এরকম এই ফ্যামিলি মেম্বারদের কি কি ভূমিকা থাকা উচিত বলে আপনি মনে করেন এদেরকে রিকভারি করার জন্য? রিকভারি করার জন্য আমাদের প্রথম সচেতনতা দরকার যে আমাদের যে প্রবলেমটা সেটা বিষণ্ণতার মধ্যে যে পড়ে কিনা এটা কনফার্ম হতে হবে সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে। তারপরে আমরা এটাকে দেখব যে এটাকে মাইল্ড, মডারেট না সিভিয়ার ডিপ্রেশন, এটা মৃদু, মাঝারি নাকি খুব বেশি, এটাকে আমরা দেখে তারপরে এটাকে চিকিৎসা করাইতে হবে। এবং চিকিৎসাটা আমরা করি একটা হলো ওষুধের মাধ্যমে, অ্যান্টিডিপ্রেসেন্ট দিয়ে, এবং আরেকটা করি আমাদের সাইকোথেরাপি বা কাউন্সেলিংয়ের মাধ্যমে, যেটা দুটেই মানে সমান গুরুত্বপূর্ণ। এবং এই চিকিৎসা চালিয়ে যাব এবং আমরা ফলো আপে রাখবো। স্যার, এই বিষয়ে আসি, একজন দর্শক আছেন আমাদের সাথে, ফোনটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে কি জানতে চান? ওয়ালাইকুম সালাম দর্শক, শুনতে পাচ্ছি। আমি সাভার থেকে বলছি, আমার নাম জান্নাত। জি। সমস্যাটা হচ্ছে আমার ননদের, ওর হচ্ছে প্রায় 3 মাস আগে টাইফয়েড হয়েছিল। তারপরে ওর জ্বর হয়ে মানে ও অজ্ঞান হয়ে যেত। এরপর আমরা টাইফয়েডের ট্রিটমেন্ট করেছি। এরপর থেকে ও কন্টিনিউয়াসলি বমি করতো। বমি করতে করতে দেখা গেছে যে ও হঠাৎ করে 2 দিন অজ্ঞান হয়ে গেছে। এরপরে আমরা ডাক্তার দেখিয়েছি, ওনারা বললো যে এটা হচ্ছে মানসিক সমস্যা। 3-4 জন ডাক্তার দেখানো হয়েছে, আমার সবাই বলছে এটা মানসিক সমস্যা, মানসিক সমস্যার কারণে তার বমি হচ্ছে। আচ্ছা, এখন আমাদের করণীয় ছিল, মানসিক সমস্যার সাথে আসলে বমিটা কি সম্পর্ক এটা আসলে আমরা বুঝতে পারছি না। জাস্ট ওনারা বলছে এটা মানসিক সমস্যা, মানসিক সমস্যা থেকে এটা হচ্ছে। স্যার, এই বিষয়ে কিছু জানা আছে? এখনো হচ্ছে। আপনি যার কথা বললেন তার বয়স কত? ওর বয়স হচ্ছে 22 বছর বয়স। জ্বর হয়েছে, জ্বরের পরে তার এই সমস্যা, জ্বরের কতদিন পরে এই সমস্যাগুলো হচ্ছে? জ্বরে প্রায় 1 মাস থেকে 2 মাস পর থেকে এই সমস্যাটা দেখা দিয়েছে। ইভেন বমি যখন করে, ও খাবার খাচ্ছে, খেতে খেতে বমি করছে এবং খাবার পেটে রাখতে পারে না, কোনো খাবারই সে পেটে রাখতে পারে না, বমি করে দিচ্ছে। দিনে 20 বারের মতো বমি করেছে। 20 বার? জি, দিনে যতক্ষণ খাবারটা পেটে থাকবে ততবারই বমি করবে, খাবার খাবে না, বমি হবে না। আচ্ছা, এছাড়া আর কোনো সমস্যা ওনার আছে কিনা? কেবল একটা সিমটম না, আমাদের আরও সিমটম দেখতে হবে, যে ওনার মন খারাপ থাকে কিনা বা কান্নাকাটি করে কিনা, অন্য কোনো? যখন বমি করে মানে ও নিজেই বিরক্ত হয়ে যায় যে এত বমি কেন করে, তখন কান্নাকাটি করে, মন খারাপ করে, বা মাঝে মাঝে মাথা ব্যথা হয়, এগুলো হচ্ছে। রাতে ঘুম হয় কিনা? রাতে ঘুমের ওষুধ খায়, এখন যে ঘুমের ওষুধ খেয়েছে ঘুমায়, বলে যে ঘুম হচ্ছে না, দেখে থাকে। ওনার তাইলে যে সমস্যাটা কি বমিটাই মানে মেইন সিমটম বলতেছেন আপনি? আর কোনো সমস্যা তো আমাদের কোনো সমস্যা নেই, শুধু বমি করে। বমি? আচ্ছা, বমি সুস্থ থাকে। আচ্ছা, বমি যেটা বমির আমাদের প্রথমে যে অর্গানিক কজ অথবা শারীরিক কারণ আমাদেরকে খুঁজতে হবে, যে শারীরিক কারণ আছে কিনা আপনারা দেখে, এবং তার প্রয়োজনীয় ইনভেস্টিগেশন সব করতে হবে। করার পরে যদি আমাদের দেখা যায় যে না, কোনো ইনভেস্টিগেশনসে অ্যাবনর্মালিটি নাই, তারপরেও আমাদেরকে প্রথম মানে ম্যানেজ করতে হবে বমিটাকে, যে বমি যে হচ্ছে, বমিতে যখন করে তখন আমাদের শরীর থেকে সোডিয়াম, পটাশিয়াম এগুলো বের হয়ে যায়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, অনেক ধরনের। আমাদেরকে প্রথমে এটা যদি এতবার বমি হয় তাকে হসপিটালাইজ করতে হবে, এবং হসপিটালাইজ করে দরকার হলে আমাদেরকে ওই যে স্যালাইন দিতে হবে, এবং তাকে মেডিকেল ম্যানেজমেন্টটা করতে হবে। তার সাথে সাথে আমাদের যে ইনভেস্টিগেশনসগুলো করে নিতে হবে। দেন এটা আসলে আমাদেরকে অ্যাসেস করতে হবে যে তার ডিপ্রেশন বা অন্য কোনো সমস্যা আছে কিনা। তবে আমরা যতক্ষণ শারীরিক কারণকে এক্সক্লুড করতে না পারবো ততক্ষণ আমরা এটাকে মানসিক বলতে পারবো না। কারণ তা ওনার একটা জ্বরের হিস্ট্রি আছে, মনে হচ্ছে শারীরিক কোনো একটা কমপ্লিকেশন হতে পারে, সেই কারণেই বমি হচ্ছে। ওনার সমস্ত ইনভেস্টিগেশনস ইনক্লুডিং সিটি স্ক্যান অফ দি ব্রেইন, মানে আচ্ছা, সব করার সব দেখিয়েছি। আপনারা বলতে চাচ্ছেন যে স্যার সমস্ত ইনভেস্টিগেশন কমপ্লিট করেছেন? সমস্ত ইনভেস্টিগেশনস করার পরও যদি দেখা যায় যে ওনার
সমস্যা থাকে তখন আমাদেরকে এটা ইন্টারভিউ করে এবং অ্যাসেসমেন্ট করে তারপরে কী কারণে আমাদের একটা বমির কারণ আছে সাইকোজেনিক ভমিটিং, মানসিক কারণে বমি হতে পারে এবং সেটাকে জন্য পেশেন্টকে ডাইরেক্ট ইন্টারভিউ করতে হবে এবং ইন্টারভিউ করে আমরা আগে ডায়াগনোসিস করতে হবে, দেন আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারবো। দর্শক আশা করি বুঝতে পেরেছেন, অবশ্যই একজন মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে, তাহলে হয়তো আপনারা এই সমাধান পেতে পারেন। স্যার আমরা আলোচনায় আসছি, আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন, ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে কি জানতে চান বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, আমি যে সিজোফ্রেনিয়া সম্পর্কে জানতে চাইছিলাম। দর্শক কি জানতে চাচ্ছেন? সিজোফ্রেনিয়া, আমার এক ভাই সিজোফ্রেনিয়া রোগে ভুগতেছে, সন্দেহ হয়। আর কি কি সিমটম আছে স্যার, কিছু জানার আছে? সিজোফ্রেনিয়া আপনি যে রোগটি বললেন এটা হলো মানসিক রোগের মধ্যে সবচেয়ে যে আমাদের যে ভয়ঙ্কর মারাত্মক রোগ, যাতে পেশেন্টের অলিক বিশ্বাস থাকে, কানে গায়েবী কথা শুনে, তারপরে মারামারি ভাঙচুর করতে পারে, একা একা কথা বলে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে না এবং নিজের যে কাজগুলো দাঁত ব্রাশ গোসল করা, নিজের কাজগুলো করা, এইসব আরও অনেক কিছুই পাওয়া যেতে পারে। তো সিজোফ্রেনিয়া এবং 6 মাস না থাকলে এটাকে বলতে পারবো না আমরা সিজোফ্রেনিয়া। তো সিজোফ্রেনিয়াতে যদি আক্রান্ত হয়, আমাদের আজকের আলোচ্য বিষয় কিন্তু ছিল ডিপ্রেসিভ ডিসঅর্ডার। তো এই সিজোফ্রেনিয়াটা এটা আরও মারাত্মক রোগ ডিপ্রেসিভ ডিসঅর্ডারের থেকে। এটা চিকিৎসা করলে ইমপ্রুভমেন্ট হয়, তবে ডিপ্রেসিভ ডিসঅর্ডারের চেয়ে কম হয়। তবে এখন যেহেতু ট্রিটমেন্ট বের হয়েছে, যদি আপনি এটা চিকিৎসা করেন, ফলো আপ করেন, তাহলে দেখা যাবে যে 2/3 পেশেন্টই মোটামুটি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, কিন্তু 1/3 পেশেন্ট তারা স্বাভাবিক আর জীবনযাপন করতে পারে না। আশা করি দর্শক আপনি বুঝতে পেরেছেন, তবে ডাক্তারের পরামর্শ নিয়ে চেষ্টা করাটাই উত্তম হবে। আর এই বিষয়ে আরও অনেক আলোচনা করবো, আমাদের সাথেই থাকুন। জি স্যার, এবারে জানতে চাই যে যারা ডিপ্রেশনে ভুগছেন এমন পেশেন্টের লক্ষণগুলো কি থাকে? যারা বিষণ্ণতা বা ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভুগছে তাদের প্রথম হলো যে তাদের মন খারাপ থাকে বা মুডটা ডিপ্রেস থাকে দিনের বেশিরভাগ সময়, যা তার স্বাভাবিক জীবনকে ব্যাহত করে। তারপরে সে স্বাভাবিক কাজকর্মে কোনো আনন্দ পায় না, খুব ক্লান্তি বোধ করে, খাওয়ার রুচি কমে যায়, কোনো ক্ষেত্রে বেড়ে যেতে পারে, ঘুম হয় না ঠিকভাবে, যদিও রেয়ার ক্ষেত্রে ঘুম বেড়েও যেতে পারে। তো খুব ক্লান্তি বোধ হয়, তারপরে তার যে মনোযোগ দেওয়ার ক্ষমতাটা কমে যায়, নিজের প্রতি আত্মবিশ্বাস কনফিডেন্স কমে যায়, নিজেকে অপদার্থ মনে হয় এবং এই ডিপ্রেস মুডের জন্যই পেশেন্ট অনেক সময় মানে মরে যেতে চায় অথবা আত্মহত্যার প্রবণতা দেখা দেয়। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আত্মহত্যার প্রবণতা। এবার এই বিষয়টা নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আত্মহত্যার প্রবণতার কারণগুলো কি থাকে। এ বিষয়ে আসবো, একজন দর্শক আছেন, ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কি আছেন আমাদের সাথে? নাম বলে কি জানতে চান বলুন। আসসালামু আলাইকুম আপু, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। জি বলুন। আমি আমার বয়স 28 স্যার। আমি একটা চাকরিও করি স্যার। তো আমার কয়েকটা প্রবলেম আছে। একটা হচ্ছে স্যার নার্ভাসনেস আর কি, কারো সামনে কথা বললে বা স্টেজে কথা বললে একটু মানে হয়ে যায়, বিচলিত হয়ে যায়, একটা প্রবলেম। আর স্যার আমি পারিবারিকভাবেও একটু হ্যালো জি দর্শক শুনতে পাচ্ছেন স্যার, আপনি বলুন। পারিবারিকভাবেও একটু সমস্যা আছে। আমার ফ্যামিলি থেকে আমার আব্বু মানে অনেকটা একটোকা, তার কারণে আমি বিভিন্ন ধরনের সমস্যা ফিল করছি। জি, এখন আপনি কি জানতে চান? আপনি যে সমস্যার কথা বললেন যে আপনি বিভিন্ন জায়গায় মানে সামাজিক পরিবেশে গেলে নার্ভাস হয়ে পড়েন, তারপরে কোনো প্রেজেন্টেশন করতে গেলে অথবা আপনি কারো বেশি মানুষের সামনে গেলে কথাবার্তা বলতে অসুবিধা বোধ করেন, এটা যে লক্ষণটা আমাদের সোশ্যাল ফোবিয়ার সাথে এটার মিল। যতটুকু মনে হচ্ছে এটা সোশ্যাল ফোবিয়া বা সামাজিক ভীতি।
যেটা এই সামাজিক ভীতির সাথে বিষণ্ণতা থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি সামাজিক ভীতিকে আপনার পারিবারিক যে সমস্যার কথা বললেন, তা আমরা পারিবারিক সমস্যাকে দূর করার আপনি চেষ্টা করতে পারেন, কিন্তু যদি না পারেন তাহলে আপনাকে এটার সাথে কোপ করতে হবে, এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। কারণ আমরা তো আমাদের এনভায়রনমেন্টকে, আমাদের পরিবেশকে চেঞ্জ করতে পারবো না, আমরা চেঞ্জ করতে পারবো আমাদের মানসিকতাটাকে, আমাদের ভিতরটাকে। তো আপনার যেটা আপনি চেঞ্জ করতে পারবেন করবেন, যেটা পারবেন না আপনাকে মেনে নিতে হবে। 2 নম্বর হলো যে আপনার সোশ্যাল ফোবিয়া কাটার জন্য আপনাকে সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে হবে, এবং আপনি এখন থেকে একটা প্র্যাকটিস করতে পারেন, তা হচ্ছে আপনি যে মানুষের সাথে বেশি বেশি করে মিশবেন এবং বেশি বেশি সামাজিক মানে অনুষ্ঠানগুলোতে যোগ দিবেন এবং মানে বক্তৃতা করবেন, স্টেজে দাঁড়াবেন। দেখবেন যে আপনার প্রথম দিকে ভয় থাকলেও এই প্র্যাকটিস করলে আপনার আস্তে আস্তে ভয় কমা শুরু করবে এবং কমে একসময় এটা জিরোর পর্যায়ে চলে আসবে, মানে আপনার এই ভীতি হয়তো আর থাকবেই না। আশা করি দর্শক বুঝতে পেরেছেন আমাদের স্যারের পরামর্শ অনুযায়ী আপনাকে সোশ্যাল অ্যাটাচমেন্টগুলো বাড়াতে হবে। আর আরও অনেক আলোচনা আমরা করবো, আমাদের সাথে থাকুন। স্যার, আরেকজন দর্শক আছেন, ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে কি জানতে চান বলুন। আমি রোজিনা বলছিলাম। জি দর্শক শুনতে পাচ্ছি। হ্যাঁ আপু, আমি একটু স্যারের সাথে কথা বলতে। স্যার শুনতে পাচ্ছেন, বলুন। আমার একটা ছেলে আছে 5 বছরের, ও খুব অস্থির, স্থিরভাবে কোথাও বসে না এবং খুব মেজাজি, এটা ওটা ছুঁড়ে মারে, তুরতুরা স্বভাব, এটা সেটা ধরে, কোথাও গেলে ও শান্তি নাই, খুব এটা সেটা ফালায়, মারে, কামড়ায়, খুব অস্থির করে তোলে। এটা কি কোনো মানসিক সমস্যা কিনা এটা তুমি জানতে চাইছিলাম কাইন্ডলি। স্যার কি বলতে চান? আপনার বাচ্চা হলো 5 বছর বয়স, অতি চঞ্চল, মারধর করে, ছোড়াছুড়ি করে। তো আমাদের বাচ্চাদের মধ্যে একটা আছে যে একটা স্বাভাবিক, যেটাকে আমরা বলি চঞ্চলতা বা স্বাভাবিক দুষ্টামি করা কিছুটা, এটা একটা নর্মাল একটা রেঞ্জ আছে। এই রেঞ্জের মধ্যে হলে এটাকে আমরা অসুখ বলতে পারবো না, এটাকে আমরা চাইল্ডহুড মিসকন্ডাক্ট বলি, যে বাচ্চাদের স্বাভাবিক চঞ্চলতা এবং যে কিছুটা চঞ্চলতা, অস্বাভাবিকতা, কিছু অস্বাভাবিকতা না, স্বাভাবিকতার মধ্যেই তার এই বিহেভিয়ারগুলো থাকবে। কিন্তু যদি এটা লিমিট যেহেতু ক্রস করতেছে, তাহলে আপনি একজন সাইকিয়াট্রিস্টের কাছে দেখাতে হবে এবং আলোচনা মানে এবং অ্যাসেসমেন্ট করাতে হবে। যদি তার চঞ্চলতা খুব বেশি থেকে থাকে এবং মনোযোগের ঘাটতি থাকে, তার সাথে অন্য সমস্যা থাকে, তো তাহলে মনে হচ্ছে আমার কাছে যে আপনার বাচ্চা এডিএসটির বা অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারে ভুগতেছে। তবে সেটা আপনি সাইকিয়াট্রিস্টের কাছে না গেলে এটাকে কনফার্ম করতে পারবেন না, এবং তারপরে যদি এটা ডায়াগনোসিস ওটা হয়, দেন আমরা ওইভাবে ট্রিটমেন্ট করলে ইমপ্রুভমেন্ট হবে, কম বেশি। আশা করি দর্শক আপনি বুঝতে পেরেছেন, আমাদের সাথেই থাকবেন। স্যার, আমরা ছিলাম আত্মহত্যার কারণগুলো কি থাকে। আসছি, আরেকজন দর্শক অপেক্ষায় আছেন, ফোনটি দিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে কি জানতে চান বলুন। আমি আলাউদ্দিন, আমি ঢাকা জেলা থেকে বলতেছি। জি, কি জানতে চান দর্শক বলুন। আমার ছেলে 3-4 মাস আগে একটু মানসিক সমস্যা হয়েছিল। তো আমার ছেলের আমি ডাক্তার মোহিত কামাল স্যারে দেখাচ্ছি, তো উনি ওষুধ দিচ্ছেন এবং ওনার কাছে চিকিৎসা নেওয়ায় এখন অনেকটা সুস্থ, কিন্তু উনি এখন বেশ মানসিক সমস্যা বলতে, যে উনি কলেজে, ঢাকা কলেজে পড়েন, কিন্তু সেকেন্ড ইয়ারে উঠতে পারে নাই দেখে এটা নিয়ে খুব অস্থিরতা বোধ করতেছে। তো এখন আরেকটা সমস্যা হচ্ছে, উনি মাঝে মধ্যে বলে যে আমার বুক জ্বালাপোড়া করতেছে এবং শরীর জ্বালাপোড়া করতেছে এবং মাঝে মধ্যে পানি দেয়। আসলে এটা ওই যে মানসিক সমস্যা থেকে হয়েছে নাকি অন্য কোনো অসুখ, সেটা আমি একটু। জি দর্শক আমাদের সাথেই থাকুন। আপনি বর্তমান সমস্যাটা কি বলছেন, যে মানে জ্বালাপোড়া করা? জি, এটার কথা। তো জ্বালাপোড়া করা, শরীর জ্বালাপোড়া করতে, হ্যাঁ শরীর, এবং মাঝে মধ্যে পানি দেয় আর খুব অস্থিরতা বোধ করে যখন এই যে আপনার বিশেষ করে ঢাকা কলেজের সেকেন্ড ইয়ারে সে উঠতে পারে নাই, সারা রাত আজকে উঠতে দেয় না, তখন পরীক্ষায় অংশগ্রহণ করছিল কিন্তু পাস করতে পারে না। এই জন্য উনি মানে এটা নিয়ে একটু অস্থিরতা বোধ করে আর বলে যে আমার শরীর জ্বালাপোড়া করতেছে এবং শরীরে মাঝে মধ্যে পানি দেয়। এটা মূল সমস্যা। দর্শক আমাদের সাথে থাকুন, আমরা আপনার যে ছেলে যে সমস্যাটা শুনলাম, এতে হলো যে তার তো ডিপ্রেসিভ ডিসঅর্ডার আছে, এটা আনডাউটলি, কিন্তু তার সাথে তার একটা সাইকোসোশ্যাল স্ট্রেসর একটা, যেহেতু তাকে
পরীক্ষা দিতে সুযোগ দেওয়া হয়নি, অথবা সে ওই তার ইয়ারটা লস হয়ে গেছে, সে একাডেমিক দিক দিয়ে পিছিয়ে পড়ছে, এই জিনিসটা সে মেন্টালি অ্যাকসেপ্ট করতে পারতেছে না। পারতে না পারার জন্য তার ডিপ্রেশনটা যতটুকু কন্ট্রোল হওয়ার কথা ছিল ঠিক অতটুকু না হয়ে কিছুটা থেকে যাচ্ছে, এবং থেকে যাওয়ার জন্যই এই যে জ্বালাপোড়া করা বা অন্যান্য সমস্যা, অস্থিরতা, এগুলা দেখা যাচ্ছে যে ডিপ্রেশনের সাথে অনেক সময় অ্যাংজাইটিও থাকে, এই অ্যাংজাইটিরও একটা প্রকাশ। তো তাকে আমার মনে হয় আপনার ওষুধ খাওয়াচ্ছেন, এটা ঠিকই আছে, কিন্তু তাকে রিপিটেড কাউন্সেলিং বা সাইকোথেরাপি করাইতে হবে। রিপিটেড কাউন্সেলিং করলে তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে, পরিবর্তন হবে, তখন সে দেখা যাবে যে এই বিষণ্ণতা থেকে বের হয়ে আরও অনেক ইজি হয়ে যাবে, এবং যে সে অ্যাকসেপ্ট করতে পারবে যে আমার 1 বছর যেটা লস হয়ে গেছে, কিন্তু আমি সামনে ভালো করতে পারবো। জি, আশা করি দর্শক বুঝতে পেরেছেন, আমাদের সাথেই থাকবেন। জি স্যার, আমরা আত্মহত্যার কারণগুলো নিয়ে আলোচনা করছিলাম। আত্মহত্যার 95% কজ হলো মানসিক রোগ। আচ্ছা, 5% কজ আমরা অন্যান্য কজের মধ্যে দিই, শারীরিক কজ বর্ণনা করো, এবং 95% কজের মধ্যে অন্যতম হলো বিষণ্ণতা, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। এছাড়া আরও আছে, যেমন আমাদের সিজোফেনিয়া, একটা মারাত্মক মানসিক রোগ, এখানেও আত্মহত্যা প্রবণতা দেখা দেয়। তারপরে অস্বাভাবিক ব্যক্তিত্ব, এখানেও আত্মহত্যার প্রবণতা থাকে। তারপরে বর্তমান যুগে নেশাদ্রব্যের ব্যবহার থেকে আত্মহত্যার প্রবণতা আসে। এই 4টা কারণকে আমরা প্রধান কারণ বলবো। এছাড়াও আরও কারণ আছে, যেমন দেখা যেতে পারে আরও অনেক মানসিক রোগী আত্মহত্যার প্রবণতা থাকতে পারে, কিন্তু আমরা যখন অ্যাসেসমেন্ট করি এই 4টাকে প্রথমে নিয়ে দেন আমরা অন্যগুলো সার্চ করি। জি স্যার, সার্বিকভাবে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে পরামর্শ দিতেন, আমরা আসলে এই আত্মহত্যা, বিষণ্ণতা, এগুলো থেকে কিভাবে মানুষ দূরে থাকতে পারে, বা যারা আক্রান্ত হয়ে গেছেন তারা কিছুটা রিমুভ পেতে পারেন, কি পরামর্শ আপনি দিতে চান যদি সংক্ষেপে একটু বলতেন? বিষণ্ণতা বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার এটি মারাত্মক রোগ, একটি মানসিক রোগ, একটি মারাত্মক রোগ। এটাকে অবহেলা করতে পারবেন না। যদি আপনার প্রিয়জন কেউ আক্রান্ত হয় ডিপ্রেসিভ ডিসঅর্ডারে বা বিষণ্ণতাতে, অথবা আপনাদের সন্দেহ হয় যে সে বিষণ্ণতায় ভুগছে, তবে অবশ্যই তাকে আপনি সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হয়ে আপনি ডায়াগনোসিস আগে কনফার্ম করে তারপর দেন ট্রিটমেন্ট শুরু করেন। বিষণ্ণতার ক্ষতি বলে শেষ করা যাবে না। বিষণ্ণ যে তার যেমন শারীরিক ক্ষতি হয়, তেমনি তার মানসিক কষ্ট হয়, সামাজিকভাবেও সে ওইভাবে অ্যাডজাস্ট করতে পারে না, চাকরির ক্ষেত্রে সমস্যা হয়, তার কর্মক্ষমতা কমে আসে, এবং এতই কর্মক্ষমতা কমে যেতে পারে যে তার শূন্যের কোটায় নেমে আসতে পারে। একজনের প্রতিভা আছে, একজনের সব কিছুই আছে, শারীরিক দিক দিয়েও সে সুস্থ, কেবল বিষণ্ণতার জন্য সে কর্মহীন জীবন কাটাইতে পারে, তার একটা কেরিয়ার ধ্বংস হয়ে যেতে পারে, চাকরি চলে যেতে পারে। অতএব বিষণ্ণতা থেকে আপনারা অবহেলা করবেন না। আর বিষণ্ণতা থেকে আত্মহত্যা প্রবণতা আসে, এটাকে অনেক সময় আত্মহত্যা করেও ফেলতে পারে। অতএব আমাদেরকে বিষণ্ণতাকে কখনোই অবহেলা করা যাবে না। বিষণ্ণতা বর্তমান যুগের 21 শতাব্দীর সবচেয়ে বড় অভিশাপ, যেখানে আমরা আমাদেরকে একটা ডাটা আছে যে এখন পৃথিবীতে যে ডিজিজগুলো আছে তার নম্বর 3 নম্বর ডিজিজ বার্ডেন হলো ডিপ্রেসিভ ডিসঅর্ডার, বিষণ্ণতা। এটাকে অনেক উপরে স্থান দেওয়া হয়েছে, এবং 2020 সনের মধ্যে এটা চলে যাবে 2 নম্বরে, এবং 2030 সনের মধ্যে এটা 1 নম্বর সমস্যায় পরিণত হবে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত মূল্যবান সময় দিয়েছেন, বৈশাখী স্টুডিওতে এসে আমাদের দর্শকদেরকে উপদেশ দিয়েছেন। সবাইকে ধন্যবাদ, বৈশাখী টিভি এবং সকল দর্শককে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। শেষে একটি কথা বলতে চাই, ভালোবাসা, বিষণ্ণতা বা আত্মহত্যার প্রবণতার রোগীদেরকে ভালোবাসার দৃষ্টি দিয়ে, ভালোবাসা দিয়ে, পরিবারের সকলের সহযোগিতায় সবাই সুস্থ হয়ে উঠুক, এই প্রত্যাশা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।